পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখের ভিত্তিতে ভোট হয়। একটা সর্বজনগ্রাহ্য চেহারাকে তুলে ধরতে হয় মানুষের সামনে। তবে জনগণ বা জনতা জনার্দন তাদের আশীর্বাদ দেন, আর যে আশীর্বাদ নিয়ে 5 বছর নেতারা পেয়ে যান জনগণকে শাসন এবং শোষণ করবার অধিকার বা রাজদণ্ড। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায়। ইতিমধ্যেই বিভিন্নভাবে আমাদের সামনে সমস্যাগুলো তালগোল পাকিয়ে উঠেছে। কোন দল জিতবে, কোন দল হারবে, কোন দল কি এজেন্ডা, কোন দলের সংগঠন খুব মজবুত, কোন দল আবার সাংগঠনিক দিক দিয়ে দুর্বল হলেও যুক্তি এবং নীতিতে একেবারে চাঙ্গা। এই সমস্ত বিষয় এখন আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আলোচ্য চায়ের থেকে আড্ডার বিষয়। কিন্তু এইসব যুক্তি ও পাল্টা যুক্তির ঊর্ধ্বে একটা কথা মানতেই হবে, পশ্চিমবঙ্গে একটা চেহারার উপর ভিত্তি করেই ভোট হচ্ছে। আপনারা যদি দেখেন চারিদিকে আবার সেই পুরনো চেহারা, যা আমরা বহু বছর ধরে দেখে আসছি। যে শাসক দল এতদিন ধরে ক্ষমতায় রয়েছে, প্রায় দীর্ঘ 15 বছর দেখতে দেখতে চলে গেল, সেই তৃণমূল কংগ্রেস বিগত দিনে যত ভোট লড়েছে সমস্ত ভোটের পেছনে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন, আমি হচ্ছি মুখ, আমাকে দেখে ভোট দিন। যদিও বিভিন্ন কারণে তার সম্বন্ধে ওঠা বিভিন্ন অভিযোগে কিছুটা হলেও এখন সেই চেহারা খর্ব হয়েছে। আর সঙ্গে সঙ্গে এখন দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, তারই ভাইপো, তারই পরিবারের মানুষ, তাকেও ফেস করে তুলে ধরা হয়েছে বা চেষ্টা করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে ব্যাটন থাকবে ব্যানার্জি পরিবারের হাতেই, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। নিজের পরিবারের মধ্যেই তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতা দিয়ে যেতে চান, ঠিক যেভাবে অন্যান্য স্টেটেও আমরা দেখেছি, উত্তরপ্রদেশ বা বিহারে হয়। নিজের পরিবারের মধ্যেই ক্ষমতা দেওয়ার এই যে টেকনিকটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে নতুন নিয়ে এসেছেন। কারণ এর আগে ওয়েস্ট বেঙ্গলে এইরকম রাজনীতি দেখা যেত না, যে পারিবারিক ভিত্তিতে দলীয় পদ বা রাজ্যের দায়িত্ব নিজের পরিবারের মধ্যে থেকে এই কাউকে দিতে হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে নতুন আমদানি হয়েছে। অন্যদিকে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এর আগে পশ্চিমবঙ্গে যতগুলো ভোট লড়েছে, যেভাবে লড়েছে, এবারও তারা সেই ভোটই লড়ছে। তাদের প্রধান মুখ নরেন্দ্র মোদী। এত বড় পশ্চিমবঙ্গে এতদিন ধরে তারা কি একটা মুখও খুঁজে পেলেন না? সেই নরেন্দ্র মোদী, যিনি সারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তার মুখের ভিত্তিতে পশ্চিমবঙ্গে ভোট লড়তে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির পর এখানে সরকার তো গড়বে এখানকার বিজেপি কর্মী নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে থেকে তার ডাবল ইঞ্জিন শক্তি দিতে পারেন, বুদ্ধি পরামর্শ বা গাইডেন্স দিতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানকার মানুষকেই হতে হবে। সেই মুখ দিতে কিন্তু এত বছরও বিজেপি ব্যর্থ, এটা মানতেই হবে। না হলে কোনো মুখকে তারা তুলে না ধরে নির্বাচনে যেত না। এখন অনেকেই বলবেন যে শুভেন্দু অধিকারী তো বিজেপির মুখ। সত্যি কি সাধারণ মানুষ সেটাই মনে করে? এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে চিরকালই কি কোনো মুখের ভিত্তিতেই লড়াই হয়েছে? বিগত পশ্চিমবঙ্গের ইতিহাসগুলো যদি একটু আমরা খতিয়ে দেখি, তাহলে কি আমরা এরকম কোনো উদাহরণ তুলে আনতে পারবো যেখানে কোনো মুখ ছাড়াই এমনি নির্বাচনে নেমেছে রাজনৈতিক দল এবং জিতে আসবার পর কোনো মুখকে তারা বসিয়েছে এবং মানুষ তাদের মেনে নিয়েছে? আমার তো মনে হয় না। আসুন বিগত দিনের রাজনীতি আর বর্তমান সময়ের রাজনীতি তুলনা করে দেখি, পশ্চিমবঙ্গে মুখ ছাড়া কোনো দল এর আগে সাফল্য পেয়েছে কিনা। পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন 1952 সালে সাধারণ নির্বাচনে আমরা দেখেছি কংগ্রেস জিতে ক্ষমতায় এসেছিল। সারা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই কংগ্রেস তখন ক্ষমতায়। সেই সময়ও কিন্তু কংগ্রেসের নিজস্ব কিছু মুখ ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল ঘোষ। শিক্ষিত মানুষ ছিলেন, ইতিহাসে তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। ডক্টর প্রফুল্ল ঘোষের প্রধান মূলধন ছিল তার সততা, আর এই সততার জন্যই কারোর সাথে আপোষ করতে তিনি রাজি ছিলেন না। আর সেই কারণেই অল্প দিনের মধ্যেই তার সঙ্গে বিরোধ বেঁধেছিল তৎকালীন কংগ্রেসের। পরবর্তীকালে আমরা দেখেছি ডাক্তার প্রফুল্ল ঘোষ খুব অল্প দিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যান এবং তারপর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মসনদে এসেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে রাজনৈতিক সখ্য, ডাক্তার হিসেবে তার নাম ডাক, বাঙালি মহলে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। বিধানচন্দ্র রায় মুখ হয়ে উঠবার পরে পশ্চিমবঙ্গের কংগ্রেস তাকে নিজেদের মুখ করে ধরে রেখেছিল। তিনি যতদিন মুখ্যমন্ত্রীত্বে ছিলেন সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে অনেক বড় বড় নেতৃত্ব ছিল, যেমন অজয় মুখোপাধ্যায়। সততা, ন্যায়পরায়ণতায় তিনি কারো থেকে কম যান না। অত্যন্ত বিচক্ষণ স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক নেতৃত্ব। মেদিনীপুর অঞ্চলে স্বাধীনতা সংগ্রামে তার যথেষ্ট অবদান ছিল। তিনিও জাতীয় কংগ্রেসের একজন উচ্চ পদস্থ নেতা ছিলেন। প্রফুল্ল সেন ছিলেন যাকে আরামবাগের গান্ধী বলা হতো। অন্যদিকে ছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেসের অন্যতম বড় নেতা অতুল ঘোষ। রাজনৈতিক বিচক্ষণতা, শিক্ষা, সব দিক দিয়েই তাঁর জুড়ি মেলা ভার।
এছাড়াও কালীপদ মুখোপাধ্যায়, কিরণ শঙ্কর রায়, প্রতাপচন্দ্র চন্দ্র, তাদের মতন বহু মুখ ছিল। কিন্তু কংগ্রেস কিন্তু মুখ হিসেবে বেছে নিয়েছিলেন বিধানচন্দ্র রায়কেই। কারণ সবকিছুর পরেও তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বড় মাপের ডাক্তার হিসেবে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল এই বাঙালির কাছে। বিধানচন্দ্র রায়ের সময় বহু আন্দোলন হয়েছে, বিশেষ করে তৎকালীন বিরোধী দলগুলো, কমিউনিস্ট পার্টি, তাদেরও মুখের অভাব ছিল না। হিরণ মুখোপাধ্যায়, বঙ্কিম মুখার্জি, সোমনাথ লাহিড়ী, তাদের মতন দিকপাল মুখেরা ছিলেন। কিন্তু বিধানচন্দ্র রায়ের যে বিরাট ইমেজ, তাকে তারা কখনোই ধাক্কা দিতে পারেননি। তাই বহু কৃষক আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, খাদ্য আন্দোলনের মতন আন্দোলন হয়েছে। ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জননায়ক ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু আন্দোলন করেছেন, কিন্তু বড় সাফল্য পাননি, ক্ষমতায় তারা আসতে পারেননি। কারণ বিধানচন্দ্র রায়ের যে ইমেজ, তাকে টেক্কা দেওয়ার মতন মুখ তখনও তাদের কাছে ছিল না। বিধানচন্দ্র রায়ের পর পশ্চিমবঙ্গ কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীকন্দল মাথাছাড়া দিয়েছিল। সবথেকে বড় যে গোষ্ঠীকন্দল তা ছিল অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। এবং অজয় মুখোপাধ্যায় কংগ্রেসের বিভিন্ন অভ্যন্তরীণ কারণে বেরিয়ে এসে আলাদা রাজনৈতিক দল তৈরি করেছিলেন, বাংলা কংগ্রেস। এই বাংলা কংগ্রেস প্রথম কংগ্রেসকে হারিয়ে বামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। সেখানেও যদি আপনারা দেখেন, যুক্তফ্রন্টের প্রধান সাফল্যের কারণ ছিল অজয় মুখোপাধ্যায়। অজয় মুখোপাধ্যায়ের মতন সৎ, স্বাধীনতা সংগ্রামী, সাধারণ মানুষের বিশ্বাসের পাত্র তিনি ছিলেন। নীতি নৈতিকতায় তিনি ছিলেন এক নম্বর। মেদিনীপুরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে স্বাধীন করে তিনি স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি করতে পেরেছিলেন। এবং তার সঙ্গে ছিল মেদিনীপুরের অন্যতম বড় বড় বিপ্লবী সতীশ সামন্ত, সুশীল ধরের মতন বিপ্লবীদের সহযোগিতা। এই বাংলা কংগ্রেস সাফল্য অর্জন করতে পেরেছিল অজয় মুখোপাধ্যায়কে সামনে রেখেই, কিন্তু খুব বেশি দিন তারা সরকারে থাকতে পারেনি। এবং সেখানেও দেখবেন, কংগ্রেস যতবার ক্ষমতায় এসেছে, সেখানেও কখনো প্রফুল্ল সেনের ক্লিন ইমেজকে সামনে রেখে ক্ষমতায় এসেছে, কিংবা সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের একটা বড় পারিবারিক ইতিহাস রয়েছে বা ঐতিহ্য ছিল। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি, সেটাকে ভীষণভাবে ব্যবহার করেছেন। বামেরা ক্ষমতা এলো, সেখানেও সেই মুখের গল্প। জ্যোতি বসু একেবারে স্বাধীনতার পর থেকেই কমিউনিস্ট পার্টির প্রথম সারির লড়াকু নেতাদের মধ্যে ছিলেন এই জ্যোতি বসু। তিনি শিক্ষিত মানুষ, বাইরে থেকে পড়ে আসা একজন ব্যারিস্টার। যতই কমিউনিস্ট পার্টি বড় বড় কথা বলুক, পার্টির থেকে ব্যক্তি বড় নয়, কিন্তু তাদেরও সামনে আনতে হয়েছে একটা মুখকে। জ্যোতি বসুর ইমেজকে ব্যবহার করে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি না করতে পারলে কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা এবং এত বছর ধরে, প্রায় 34 বছর ক্ষমতায় টিকে থাকা হয়তো সম্ভব হতো না। এরপরে অনেক রকম গোলযোগও তাদেরকে পোহাতে হয়েছে। যেমন তৎকালীন বামপন্থীদের অন্যতম মুখ ছিলেন হেমন্ত বসু। ফরওয়ার্ড ব্লকের নেতা, নেতাজির সহযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী হেমন্ত বসুর ক্লিন ইমেজ ছিল, অনেকে তাকে বিশ্বাস করতেন। আর হেমন্ত বসু ছিলেন অজাতশত্রু, বিরোধীরাও তাকে শ্রদ্ধা করতেন। 1971 সালে তাকে হত্যা করা হয় উত্তর কলকাতা শ্যামপুকুর অঞ্চলে। এই সময়ও উঠেছে মুখের প্রশ্ন। অনেকেই বলেছেন হেমন্ত বসুর এই হত্যার পেছনে ছিল কমিউনিস্ট পার্টির হাত, এবং যারা গ্রেফতার হয়েছিলেন তার মধ্যেও কমিউনিস্ট পার্টির নেতৃত্বের 2-3 জন ছিলেন। তার কারণ কি? কারণ একটাই, পশ্চিমবঙ্গে আসন্ন রাজনীতি বা আসন্ন ভোটে যদি বামেরা ক্ষমতায় আসে, তাহলে হেমন্ত বসুই হতেন মুখ্যমন্ত্রিত্বের প্রধান দাবিদার। তাই কি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে 71 সালে হেমন্ত বসুকে নৃশংসভাবে কলকাতার রাজপথে হত্যা করার পর 77-এ ক্ষমতায় আসা বামফ্রন্ট সরকার কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টিগেশন চালায়নি, এবং এত বছরেও ইনভেস্টিগেশনকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। তার দল ফরওয়ার্ড ব্লক, তার নেতৃত্বকেও খুব বেশি এই নিয়ে বলতে শোনা যায়নি। তার কারণ এখানেও মুখের প্রশ্ন। অনেকেই বলেন ফরওয়ার্ড ব্লকের ভেতরে হেমন্ত বসুর মতো নেতৃত্বকে না সরাতে পারলে ফরওয়ার্ড ব্লকের মুখ হয়ে উঠতে পারছিলেন না অনেকে। আবার উল্টো দিকে এটাও সত্যি, হেমন্ত বসু না সরে গেলে কমিউনিস্ট পার্টির ভেতরে অনেকেই মুখ হতে পারছিলেন না। এখন কোনটা ঠিক কোনটা ভুল, এই সবই তো অভিযোগ। আমরা সেই সব প্রশ্নে যাচ্ছি না। আমরা খালি তৎকালীন যেসব বাদানুবাদ আর অভিযোগগুলো মুখ হওয়া নিয়ে গড়ে উঠেছিল এবং তা নিয়ে হত্যা পর্যন্ত হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই হত্যা এবং রাজনৈতিক গোলযোগ থেকে একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার, মুখ হয়ে ওঠা এবং গ্রহণযোগ্য মুখকে সরিয়ে না দিতে পারলে দ্বিতীয় অপশনকে মুখ করে তোলা যাচ্ছে না। এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে চিরকালই খুব গুরুত্ব বহন করে। তা যদি না হতো, এই ঘটনাগুলি ঘটতো না। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীনই আমরা দেখেছি জ্যোতি বসুর মুখকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় এসেছে। বারবার জ্যোতি বসুর বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক, মানে বামফ্রন্টের বিরুদ্ধে বিরোধীরা প্রথমে কংগ্রেস, তারপর সেই কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন তৃণমূল কংগ্রেস, যতই অভিযোগ করুক, দীর্ঘ বছর কিন্তু তাদের কিছুই করতে তারা পারেননি। একটাই কারণ, জ্যোতি বসুকে টেক্কা দেওয়ার মতন কোনো মুখ
তৎকালীন কংগ্রেসে ছিল না। সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, সুব্রত মুখোপাধ্যায় কিংবা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন বরিষ্ঠ নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে থেকেছেন। আঞ্চলিকভাবে গনি খান চৌধুরী মালদা অঞ্চলে তার একটা বড় ইমেজ ছিল, তিনি বহু লোককে চাকরিও দিয়েছেন। সেই মুখকে সামনে রেখে কংগ্রেস মালদা জিততে পেরেছে। মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরী 90-এর দশক থেকে একটা মুখ হয়ে উঠেছিলেন, কিন্তু জ্যোতি বসুকে টেক্কা দিয়ে সারা বাংলার মুখ হয়ে ওঠার মতন মুখ সেই সময়ও তৈরি হয়নি। যুব কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আসা এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটু একটু করে সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের মধ্যে নিজের একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, তাকেও কিন্তু সেটা করতে অনেক দিন সময় লেগেছে। তিনি কিন্তু একেবারে মুখ হয়ে উঠতে পারেননি এবং তৃণমূল কংগ্রেস তৈরি করার পরেও দীর্ঘ 13 বছর ধরে তাকে চেষ্টা চালিয়ে যেতে হয়েছে। এদিকে জ্যোতি বসুর বয়স হওয়া সত্ত্বেও তাকে বামফ্রন্ট সহজে সরাতে পারেনি। তার কারণ তার বিকল্প কোনো মুখ ছিল না। বিকল্প মুখ হিসাবে যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে পাওয়া গেল, তখন জ্যোতি বসু অবসর নিলেন। জ্যোতি বসুর পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একটা মুখ ছিলেন, তিনি বামফ্রন্টকে দিশা দিতে পেরেছিলেন। তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের একটা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড ছিল। নিজে তিনি কবি ছিলেন, বহু গ্রন্থের প্রণেতা। তিনি নন্দন চত্বরে ফিল্ম ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা, এই বিষয়গুলো বুদ্ধদেব ভট্টাচার্যকে ভীষণভাবে প্রভাবিত করত এবং উনি এই বিষয়গুলোর মধ্যে এতটা থাকতেন যে সাংস্কৃতিক জগতে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। এছাড়াও তার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কবি সুকান্ত ভট্টাচার্যের তিনি ভাইপো, তাকে একটা মুখ করে তুলেছিল। বহু মানুষ তাকে বিশ্বাস করতেন, বহু মানুষ তাকে নিজেদের আদর্শ বলে মনে করতেন। কিন্তু পরবর্তীকালে দেখুন, বামেরা বহু মুখকে তুলে ধরলেও বাংলায় গ্রহণযোগ্য মুখ হয়ে এখনও কেউ উঠতে পারেননি। এখানেও সেই মুখের প্রশ্ন। পশ্চিমবঙ্গে যতবারই ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার যে পট পরিবর্তন করলেন, সেখানেও কিন্তু মুখ হয়ে উঠতে পারা এবং সারা বাংলায় গ্রহণযোগ্যতা অর্জন করতে পারার পর তিনি ক্ষমতায় এসেছেন। বিজেপির দুর্বলতা এখানেই। বিজেপি এখনো পর্যন্ত সেইভাবে কোনো মুখকে সামনে এনে লড়াই করতে পারছে না। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তথাগত রায়, স্বপন দাশগুপ্ত, রাহুল সিনহা, বিজেপির কত নাম বলবো, সকলেই রয়েছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, কোনো কোনো ক্ষেত্রে পারেননিও। তারা কিন্তু প্রত্যেকেই রাজনীতিতে যথেষ্ট বিচক্ষণতা দেখাচ্ছেন না তা কিন্তু নয়, কিন্তু গ্রহণযোগ্য মুখ তারা হয়ে উঠতে পেরেছেন কিনা, এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন। তার মধ্যে এটাও বলতে হবে যে বিজেপি কিন্তু খুব কম সময়ের মধ্যে বাংলায় যথেষ্ট সাফল্য অর্জন করেছে, যথেষ্ট ফ্লারিশ করেছে তাদের দলকে। কিন্তু ওই পশ্চিমবঙ্গের মুখ হয়ে উঠতে পারা এবং তার জন্য চেষ্টা করা, এটা কিন্তু নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন এটা সত্যি, এখনো পর্যন্ত বিজেপির হাতে কিন্তু সেরকম কোনো মুখ নেই। আর মুখ ছাড়া পশ্চিমবঙ্গে জিতে ক্ষমতায় আসাটা কিন্তু খুব একটা সাফল্য আমরা ইতিহাসেও দেখিনি, আর পরবর্তীকালেও দেখিনি। মানুষের কাছে আপনি যতই রাজনীতি, দলের আদর্শের নীতির কথা বলুন, দিনের শেষে কিন্তু মানুষ একটা মুখের ওপর ভরসা করে। নিজের লোক, কাছের লোক, এই যে লোকটার হাতে যাকে বাংলা গেলেই উনি সঠিক নেতৃত্ব দিতে পারবেন, একজন ব্যক্তি কিন্তু শেষ পর্যন্ত বহু মানুষের ভালোবাসা, যন্ত্রণা, দুঃখের সাথী হয়ে ব্যক্তিত্বে রূপান্তরিত হন। এখনো পর্যন্ত বিজেপিতে কিন্তু সারা বাংলায় গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটাই কিন্তু বিজেপির সাফল্য না পাওয়ার অন্যতম একটা কারণ। এদিকে তো তাদের সংগঠন আছেই, সংগঠনের দুর্বলতা, সেটাকে তারা যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে, তারা আরও বড় সাফল্য তত তাড়াতাড়ি পাবে। আরেকটা হচ্ছে, একটা গ্রহণযোগ্য মুখকে বাংলায় দাঁড় করাতে যদি তারা পারে, এটাও কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রম ও তাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। ভোটের সময় নয়, ভোটের আগে 5 বছর ধরে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের ওপরই নির্ভর করে। এখন দেখা যাক আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই মুখের রাজনীতি কতটা বেগ দেয় বিজেপিকে, আর কতটা বেগ দেয় তৃণমূল কংগ্রেসকে। কে গ্রহণযোগ্য মুখ হয়ে উঠতে পারে, আমাদের নজর থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আজ যিনি মুখ হয়ে উঠেছেন, কাল তার মুখ পুড়তেও পারে, তাই নয় কি? যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ আপনার কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে আপনার নিজের মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা যেতে যেতে বলবো যে যদি আমার ভিডিও আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে চান, তাহলে কি করবেন, ডেসক্রিপশনে চলে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে ক্লিক করুন আর গ্রুপ জয়েন করে নিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।